নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্ব আমি শুরু করছি। তো আমরা প্রথমেই দেখছি যে চিৎকার করে ওঠে সুধা, ভয় পেয়ে যায় যে এই বুঝি সামনের গাড়ির সাথে তাদের ধাক্কা লাগলো। সুধা চোখ খুলতেই দেখে গাড়ি থেমে আছে, পাশে তেজ নেই। তেজ গাড়ির বাইরে সমানে গাড়িকে বাড়ি মেরে যাচ্ছে। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, কি হয়েছে আপনার? একটু শান্ত হন। আজ তেজ বসু মল্লিক নিজের চোখে এতটা ছোট হয়ে গেছে যে ঠাম্মির সামনে দাঁড়ানোর সাহস নেই তার। নিজের বাড়িতে ছোট মনে হচ্ছে তার, মনে হচ্ছে কোনোদিনও আর ঠাম্মির সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে, কোনোদিনও চোখ তুলে তাকাতে পারবে না তেজ বসু মল্লিক। আজকে যে তেজ বসু মল্লিক কোনোদিনও মিথ্যে কথা বলে না, আজকে শুধুমাত্র আপনার জন্য তাকে এতটা মিথ্যে কথা বলতে হচ্ছে। একটা মিথ্যে ঢাকার জন্য আরেকটা মিথ্যে, একের পর এক মিথ্যে মিথ্যে মিথ্যে, আর পারছে না তেজ বসু মল্লিক। সুধা তাকিয়ে থাকে তেজের দিকে, সুধা দু চোখে জল। এত মিথ্যে বলতে থাকলে না তেজ বসু মল্লিক কথা বলাই ভুলে যাবে। তখন সুধা বলে, না না, এমন করে বলবেন না আপনি। বলে, কেন সুধা, কেন করলেন? আমি যেমনটা নই তেমনটা হতে আমাকে কেন বাধ্য করলেন? আই ওয়ান্ট টু নো, আমি কেন এগুলো করছি? তেজ বলে, কেন করলেন? শুধুমাত্র কটা টাকার জন্য? শুধুমাত্র কটা টাকার জন্য আপনি আমাকে ঠাম্মির কাছে ছোট করে দিলেন? তখন সুধা বলে, আজকে আমি আপনাকে সব বলবো, আমি কেন করেছি, কিসের জন্য করেছি, সবটা। চলুন আমার সাথে। তেজ বলে, কোথায় যাব? সুধা তাকিয়ে থাকে তেজের দিকে। এদিকে দেখা যায় ঝিনুক আর সমুদ্র কথা বলছে। ঝিনুক বলে, আপনার ঠাম্মিরই দোষ আছে, আজকালকার দিনে এসে এতটা গোড়ামি হলে হয়? সমুদ্র বলে, এত বছর ধরে এই নিয়মই চলে আসছে, এত সহজে চেঞ্জ করা পসিবল নয় ঝিনুক। ঝিনুক বলে, কিন্তু জামাইবাবুও তো প্রতিবাদ করে না, তার মানে জামাইবাবু ওরকম গোড়া নিয়মে বিশ্বাসী? সমুদ্র বলে, না না, দাদাভাই মোটেও ওরকম গোড়া নয়। আজকে প্রথমবার দাদাভাই ঠাম্মিকে মিথ্যে কথা বলেছে। আসলে ঠাম্মিকে ভগবান জ্ঞানে পুজো করেন আমাদের দাদাভাই। বৌদিভাইয়ের উপর খুব রেগে আছে দাদাভাই। আমার খুব টেনশন হচ্ছে, দাদাভাইয়ের মাথায় যে কি চলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখা যায় সুধা নিজের বাড়িতে নিয়ে এসছে তেজকে। তেজ বলে, কি হলো, আপনি আমাকে এখানে নিয়ে এসছেন কেন? সুধা বলে, আসুন। আর বলে, আজকে আমার প্রশ্নের উত্তরটা শুধু আমি নয়, এই বাড়িটাও দেবে আপনাকে। আপনার প্রশ্নের উত্তর এখানেই আছে, আসুন আমার কাছে সাথে। যেই বাড়িটার ছাদ আমরা আপনার জন্য ফিরে পেয়েছি, আজ এই বাড়িটা আছে বলে আমার মাথায় আশ্রয় বলেও একটা কিছু আছে, নিজস্ব আশ্রয়। আমার পরিবারের মাথার উপর একটা ছাদ আছে। এই বাড়ির প্রতিটা ইট আমার বাবা দাদু সবার পরিশ্রম করার কষ্টের সাক্ষী, তো জল করা পরিশ্রমের সাক্ষী। আমাদের ঘরে ঢোকার আগে একটা বন্ধ ঘর দেখেছেন তো আপনি? তেজ বলে, হ্যাঁ দেখেছি। সুধা বলে, সেই বন্ধ ঘরেই আমার বাবা প্রথম ডেকোরেটরের ব্যবসাটা শুরু করেছিল। আমার কাছে যখন প্রথম ডেকোরেটরের অর্ডার আসতো, তখন আমরা ঠিক এখানে এই উঠোনের মাঝে আমি, মা, জেঠু, জেঠি সবাই বসে, ঠাম্মি, দাদা সবাই মিলে আমরা বাবাকে সাহায্য করতাম। কত মজা, কত গল্প, কত কত কিছু সাক্ষী আমাদের এই উঠোন। জানেন, আমার বাবা না কিছুতেই হিসেব মিলাতে পারতো না। কত সহজেই কত গরিব মানুষের মেয়েদের বিয়েতে কত ডেকোরেটরের জিনিস, ডেকোরেটরের বাসন সব এমনি এমনি দিয়ে দিত। দেখবেন, একটা জিনিস দেখবেন, আসুন আসুন আমার সাথে আসুন। সুধা একে একে বাবার ডেকোরেটরের সমস্ত জিনিসপত্র তেজকে দেখাতে থাকে। বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি সাজানোর জিনিসপত্র সব দেখাতে থাকে সুধা তেজকে। তারপর একটা বড় করে বাঁধিয়ে রাখা একটা ছবি, যেখানে লেখা আছে সুধা ম্যারেজ ব্যুরো। বলে, এটা আমার বাবার স্বপ্ন ছিল, দুই হাত এক করতে বাবার এই কাজে আমি বাবাকে সাহায্য করতে চেয়েছিলাম। বাবা নিজের ব্যবসার নাম আমার নামেই রেখেছিল। আমি ঝিনুককে ফোন করে যে ওদিকে সব ঠিক আছে তো, নাহলে সবাই টুকাইয়ের বউ ভাতে গেল আর তুই না গিয়ে তুই ওখানে তোর দিদিভাইকে দেখতে গেলি। জিজ্ঞাসা করে, কোনো সমস্যা হয়নি তো? আমার কাছে কিছু লুকোস না। বলে, না না, এদিকে সব ঠিক আছে। আসলে বিয়ে বাড়িতে গেলে সবাই জিজ্ঞেস করে তো তুই কবে বিয়ে করবি, এই জন্য আমার এসব ভালো লাগে না, বিয়ে বাড়িতে আমি যাই না। আমি বলি, ঈশ্বর যাতে ওকে সুখ দেন। ঝিনুক বলে, হ্যাঁ জামাইবাবু খুব ভালো, তুমি চিন্তা করো না, দিদি ভালোই থাকবে। এরপরে ঝিনুক ফোনটা রাখে। বাবার স্বপ্ন ছিল যে আমি বাবার পাশে দাঁড়াবো, লেখাপড়া করে আমি বাবার স্বপ্নকে এক নতুন রূপ দেব। ওই যে ঠিক যেমন ওই ইমন হালদার ম্যাডাম করেন, ঠিক তেমনই সবকিছু স্বপ্নই রয়ে গেল। ওদিকে তেজ সব চুপ করে সবটা শুনতে থাকে। আমার 12 বছর বয়স, তখন বাবা আমাকে ছেড়ে চলে গেল, আর ঝিনুক মাত্র 5 বছরে। আমার মা জেঠু সংসারে বোঝা হতে চায়নি, আর কোনো উপায়ও খুঁজে পাচ্ছিল না। সেটা বুঝতে পেরে আমি খুব মন দিয়ে লেখাপড়া করতে শুরু করলাম। বিশ্বাস করুন, লেখাপড়া সমস্ত স্বপ্ন ছেড়ে দিয়ে আমি প্রথম এই বিয়েটা করতে চাইনি। প্রথম বিয়েটা একদমই করতে চাইনি, কিন্তু আমাদের মতো গরিব পরিবারে একটা পেট কমা মানে অনেকগুলো টাকা সাশ্রয়, সেটা ভেবে আমার জেঠু জেঠি আমার বিয়েটা দিয়ে দেয়। কিন্তু দেখুন, যেই বাড়িটা আমাদের শেষ সম্বল ছিল, সেই বাড়িটাকেই আমার ভুল বিয়ের মাসুল দিতে হলো। সুধা তেজের চোখে জল আসে। যেদিন আমার ডিভোর্স কেস মেটানোর জন্য এই বাড়িটাকে মর্গেজ দেওয়া হয়, সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি ঠিক একদিন নিজের পায়ে দাঁড়াবো, নিজের বাবার স্বপ্ন পূরণ আমি করবই, আমার পরিবারের পাশে আমি দাঁড়াবো। আমি কাউকে আমার পরিবারের মাথার ছাদ কেড়ে নিতে দেবো না, কাউকে না। ঠাম্মি ঘরে বসে বলে, বাইরে যেন কার গলা পাচ্ছি, ওরা বৌভাত থেকে ফিরে এলো নাকি? সুধা বলে, দেখুন, আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টের কোর্সও করেছিলাম, এটা আমার স্বপ্ন, আমার শখ নয় বলে সার্টিফিকেট দেখাই তেজকে। বলে, আমার প্রয়োজন
তেজ বলে, আপনি আপনার স্বপ্নের পথে না হেঁটে দ্বিতীয়বার বিয়ে করতে রাজি হলেন কেন? কারণ আমি ডিভোর্সি জেনে আমার বোনেদেরকেও বিয়ে করতে চাইছিল না, শুধুমাত্র তাদের কথা ভেবে, তাদের ভবিষ্যতের কথা ভেবে আমি বিয়েটা করি। বিশ্বাস করুন, শুধুমাত্র আমি সমস্ত অতীতের কথা না লুকিয়ে এই বিয়েতে রাজি হয়েছিলাম। আমি ভেবেছিলাম এবার আমাকে এবার এমন একটা মানুষের সঙ্গী হব আমি, যে আমাকে বুঝবে, যে সব সময় আমার পাশে থাকবে। কিন্তু আমার পরিবার এই বিয়েটা দিতে আপনার কাছ থেকে আমার অতীতের কথাটা লুকিয়ে গেল। প্রথমবার পণ না দিতে পেরে, আর দ্বিতীয়বার একটা মিথ্যের বোঝা মাথায় নিয়ে ভালোবাসাহীন, সম্মানহীন একটা বিয়ের বন্ধনে আমি আবার জড়িয়ে পড়লাম। ঝিনুক বলে, শোনো, আমাদের এইভাবে চুপ করে বসে থাকলে হবে না। দিদি জামাইবাবু একে অপরকে খুব ভালোবাসে, কিন্তু একটা মিথ্যের জালে জড়িয়ে আছে দুজনেই। আমাদেরকে সবটা ঠিক করতে হবে, ওদেরকে এক করতেই হবে। এদিকে দেখা যায় ফন্টের সাথে দেখা করতে এসছে দোয়েল। ফন্টেকে বলে, তোমরা এইভাবে, তোমাদের তো দেখাই পাওয়া যায়নি। ফন্টে বলে, আরে ধুত, আমাদের একটু গা ঢাকা দিয়ে বেড়াতে হয়েছিল। তবে তুমি চিন্তা করো না, তোমার দিদিকে আমি এত সহজে ছেড়ে দেবো না। তখন দোয়েলের জন্য একটা মুক্তোর মালা দেয় ফন্টে। দোয়েল মালাটা নিয়েও নেয়। তারপর ওখান থেকে চলে যেতে থাকলেও ফন্টে বলে, চলো না আমরা একটু দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি। বলে, ধুর, আমার এখন বিয়ে বাড়ি যাওয়ার আছে বলে দোয়েল চলে যায়। যেতে যেতে বলে, আমি কটা গিফট নিই ফন্টের কাছ থেকে, তাই বলে কি ওকে বিয়ে করতে হবে নাকি আমাকে? বিয়ে তো আমি বড়লোক বাড়ির ছেলেকেই করবো। রাস্তায় একটা গাড়ি দাঁড়িয়ে আছে। বলে, যার এরকম ভালো দামি গাড়ি থাকবে। তারপরে সেই গাড়ির আড়ালে দেখতে পায় সমুদ্রকে। বলে, এটা তো বসু মল্লিক বাড়ির ছোট ছেলেটা না? এই এখানে কি করছে? সাথে ঝিনুককেও দেখতে পায়। দেখে চমকে যায় দোয়েল। সুধা বলে, হ্যাঁ মানছি, এটা ওদের অপরাধ, কিন্তু নিজের পরিবারের ছাদ বাঁচাতে, নিজের পরিবারের ঋণ শোধ করতে আমি যেটা করেছি সেটা কি অন্যায় বলুন? উনি বসু মল্লিক পরিবারের ছেলে হয়ে যেই কর্তব্য পালন করছেন, আমিও তো এই পরিবারের মেয়ে হয়ে সেই কর্তব্যই পালন করতে চেয়েছি, তাদের পাশে দাঁড়াতে চেয়েছি। শুধুমাত্র মেয়ে বলে কি আমার সেই অধিকার নেই বলুন? সবসময় চেয়েছি সৎ পথে মাথা উঁচু করে লড়াই করতে। সেই জন্যই বোধহয় আমার পথটা এতটা কঠিন। তেজ কিন্তু চুপ করে সবটা শুনতে থাকে, কিন্তু পিছিয়ে যায়নি। আজও আমি ঠাম্মিকে সত্যিটা বলতাম, কিন্তু তেজ বলে, কি অ্যাচিভ করতেন আপনি? ঠাম্মির বিশ্বাস ভেঙে আপনি কি অ্যাচিভ করতেন? তাছাড়া এই বাড়ির টাকা তো আমি শোধ করে দিয়েছি, পরেও আপনি বাইরে গিয়ে টাকা রোজগার করতে চাইছেন কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। সুধা বলে, আত্মসম্মানের জন্যে। মতো মধ্যবিত্ত পরিবারের কাছে টাকা, খ্যাতি, যশ এসব কিচ্ছু নেই, আছে শুধু আত্মসম্মান। এটাও আপনি মর্গেজের টাকা শোধ করে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন। তেজ বলে, আত্মসম্মান কেড়ে নেব কেন? আমি এই বাড়ির কেউ নই। আমাকে বিয়ে করে আমার পরিবারকে আপনি আপন করেছেন, আমার পরিবারের জন্য এত কিছু করছেন, তাহলে তো বিয়ের পর এই পরিবারও আমার পরিবার, তো আমি আমার পরিবারের জন্য কোনো কিছু করতে পারি না? নিয়ে পরিবারকে আপন ভাবতেই পারেন। প্রত্যেকটা বাড়ি তো আপনার মতো এরকম আদর্শ জামাই চায়, কিন্তু তার কাছে ঋণী হয়ে থাকতে চায় না। বিশ্বাস করুন, এই ঋণ না আমার পরিবারকে প্রতিদিন কুড়ে কুড়ে খাচ্ছে। এদিকে দেখা যায় ঠাম্মি টেবিলে বসে চুপচাপ কিছু একটা ভেবে চলেছেন। তেজের মা এসে বলে, মা, এবার আপনি একটু শুয়ে পড়ুন না, আপনার না হলে শরীর খারাপ করবে। ছোটকা বলে, দেখবে বৌদি, মা আজকে কিছুতেই ঘুমোতে পারবে না, যতক্ষণ না, যতই রাগ করে থাকুক, কিন্তু যতক্ষণ না নাতি আর নাতবো বাড়ি ফিরছে, তাদেরকে দেখে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত না হলে এখানে বসেই রাত কাটিয়ে দেবে। যে মা বলে, আমি জানি ঠাকুরবউ, তাই তো আমি একেবারেই মেনে নিয়েছি যে আমার থেকে ওনার তেজের প্রতি অধিকারটা বেশি। জানো তো, তেজ 7 মাসে হয়েছিল, একদম এতটুকু। আমি তো দেখে খুব ভয় পেয়ে গেছিলাম যে আমি বাচ্চাটাকে প্রাণে বাঁচাতে পারবো তো, আমি দেখাশোনা করতে পারবো তো, ছেলে যে এত বড় হবে, একটা সুস্থ স্বাভাবিক জীবন কাটাবে, আমি কখনো ভাবতে পারিনি। তো জবাব দিয়ে দিয়েছিল, কিন্তু সেই সময় মা সবটা সামলেছেন। এক হাতে দশভুজার মতো আমার ছেলেকেও দেখেছেন, সংসারকেও দেখেছেন, তার মধ্যে এই খেয়ালটাও রেখেছেন যে আমার শরীরটা ঠিক আছে কিনা। আমি বলে, কিন্তু যাদের জন্য এত কিছু করা, তারা তো এখন বড় হয়ে গেছে, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখে গেছে। আমি বলে, কিন্তু আমি আর কারোর জন্য অপেক্ষা করব না বলে ঠাম্মি উঠে পড়ে আর বলে যে, বড় বৌমা, আমার মাথায় একটু তেল মালিশ করে দিও তো। দেখা যায় বাইরে ঝড় বৃষ্টি উঠেছে। তেজের মা চিন্তা করে যে এই দুর্যোগের রাতে ছেলে মেয়ে দুটো যাতে সুস্থ অবস্থায় বাড়ি ফেরে। তো তেজকে বলতে থাকে এদিকে যে, এই বাড়ির বড় মেয়ে হিসেবে এই ঋণ শোধ করাটা আমারই দায়িত্ব। আমরা 2 বোন যদি আমাদের মায়ের পাশে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে বলুন? চলে যাওয়ার পর আমার জেঠু এত বড় একটা সংসার সামলেছে, আমাদের 2 বোনকে বড় করেছে, তাহলে আমাদের কি তাদের প্রতি কোনো কর্তব্য নেই বলুন? এতটা অকৃতজ্ঞ কি করে হতে পারি আমরা? আপনার কাছ থেকে টাকা নিয়ে আমি আমার পরিবারকে আর ছোট হতে দিতে পারি না। তেজ বলে, কি ভেবেছেন আপনি বাড়িতে রাত জেগে এরকমভাবে কাজ করে আপনি 30 লাখ টাকা জোগাড় করবেন? এটা কি আদৌ সম্ভব? তখন তেজ বলে, তত্ত্ব বানিয়ে আমি সেই টাকা হয়তো শোধ নাও করতে পারি, কিন্তু এই বাড়ি আপনার নামে লিখে দিয়ে তো সেটা আমি শোধ করতেই পারি। অবাক হয়ে যায়। ডিভোর্সের পর জেঠু এই বাড়ি আমার নামে লিখে দেয়, যাতে আমি ঋণ শোধ করে এই বাড়িকে ঋণ মুক্ত করতে পারি। তো ঋণ তো আপনি শোধ করে দিয়েছেন, তাই জন্য এই বাড়ি আমি আজকে আপনার নামে লিখে দিচ্ছি। আজ থেকে বাড়িটা আপনার। এরপরে যেই দিন ওই ঋণ আমি শোধ করতে পারবো, সেই দিন এই বাড়ি আমি ফিরিয়ে নেব, না হলে না। তেজ দেখতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের সাথে।